একটা সময় সংসার চালাতেই হিমশিম খেত ছেলেটা। মাস শেষ হতে থাকতো না এক টাকাও। ভবিষ্যৎ শব্দটা তখন তার কাছে ছিল যেন একটা বড্ড অনিশ্চিত শব্দ। কিন্তু আজ সেই ছেলেটা 500 পরিবারের জন্য আশার আলো। নাম তার মঈনুদ্দিন, একজন স্বপ্নবাজ, একজন সংগ্রামী তরুণ উদ্যোক্তা। সালটা 2020, চারিদিকে করোনা মহামারীর থাবা। মানুষ তখন নিজের চাকরি বাঁচাতেই ব্যস্ত। ঠিক তখনই নিজের সীমাবদ্ধতা আর কষ্টকে পুঁজি করে এক সাহসী সিদ্ধান্ত নেয় মঈন। দিনে চাকরি, রাতে রাজধানীর ফুটপাতে একটি ভ্যানের উপর শুরু করে ছোট্ট একটা পিৎজার দোকান। নাম পি ফর পিৎজা। একটা গ্র্যাজুয়েট ছেলে যার স্বপ্ন ছিল বড় কিছু করার। তবে সবাই যেখানে বলেছে, তুই পাগল নাকি, লেখাপড়া করে রাস্তায় পিৎজা বিক্রি করবি। যখন আমি এটা শুরু করি তখন কিন্তু ফ্যামিলি সাপোর্টে ছিল না। আমার ফ্যামিলি কোনো মেম্বার্স বা ফ্রেন্ড সার্কেল বলেন, বড় ভাই ছোটো ভাই যারা থাকে, সাপোর্ট দিতেছিল না। তাদের কথা হচ্ছে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, পড়াশোনা করেছো, তুমি ভালো জব করবা, এটা তো তোমার সাথে যায় না। তুমি কেন অস্থায়ী জায়গায় বিজনেস করবা, কেন ফুটপাতে তুমি ব্যবসা করবা, এটা তো তোমার সাথে মানায় না। যেমন ফ্যামিলি মেম্বার্সরা অনেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছিল। ঠিক তখনই সেই পাগলামিটাই একদিন তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ালো। মঈনের শুরুটা ছিল মাত্র 10,000 টাকা দিয়ে। এমনকি যে ভ্যানে করে পিৎজা বিক্রি করতেন, সেই ভ্যান কেনার মতো টাকা ছিল না। বন্ধুর কাছ থেকে ধার করে শুরু করতে হয়েছিল। যখন শুরু করি আমার কাছে ওরকম ক্যাশ ক্যাপিটাল ছিল না। আমি মাত্র 10,000 টাকা নিয়ে, আমি যেখানে গাড়িটা বানাতে দিয়েছিলাম, একটা অস্থায়ী একটা ফুড কোর্ট বানাতে দিয়েছিলাম, 10,000 টাকা নিয়ে শুরু করেছিলাম। তো টাকার ক্রাইসিসের কারণে দেখা যাচ্ছে আমি গাড়িটা যে টাইমে ডেলিভারি দেওয়ার কথা সেই টাইমে না নিয়ে প্রায় 1.5 মাস পরে ডেলিভারি এনেছিলাম। হ্যাঁ, একটা ভ্যান তৈরি করতে। কিন্তু আজ সেই ছোট্ট ভ্যানটা রূপ নিয়েছে একটা বিশাল ফুড কোর্টে, যেখানে রয়েছে 60টি দোকান। আর এখানে কাজ করছেন 500 জন মানুষ, যাদের অনেকেই একসময় ছিলেন বেকার, দিশেহারা। 60টা দোকান বলছেন, এখানে কতজন কর্মসংস্থানে আছে? এইখানে 60টা দোকানে মিনিমাম 500 লোকের কর্মসংস্থান আছে সর্বনিম্ন। মঈনের সেই পি ফর পিৎজা আজ শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড। বর্তমানে এর 2টি ব্রাঞ্চ, একটি বিরুলিয়া ব্রিজ ফুড কোর্ট পশ্চিম পাশে, আরেকটি উত্তরা 18 নং সেক্টরের 5 নম্বর গেটে। তো আমরা যখন পিৎজা বিজনেস শুরু করি তখন আমি যেখানে স্টলটা নিয়েছিলাম এটা হচ্ছে রাজুকের একটা অস্থায়ী জায়গা। সেখানে মোটামুটি বলা চলে পুরো কাশবন ছিল, ওই কাশবন কেটে ওখানে দোকানটা বসানো। তো সেখান থেকে জার্নি শুরু করে আজকে এই পর্যন্ত এসেছি। এর মধ্যে অনেক ঝামেলা হয়েছে, দেখা যাচ্ছে অস্থায়ী জায়গায় দোকানদারি করি, ওখান থেকে দোকান বিভিন্ন সময় তুলে দেয়। পর্যায়ক্রমে 5-7বার দোকান ভাঙার পরে আজকে আমরা বিরুলিয়ার এখানে একটা ফুডকার্ট করেছি, বিরুলিয়া ব্রিজের পশ্চিম পাশে। এটা হচ্ছে আমরা নাম দিয়েছি বিরুলিয়া ব্রিজ ফুডকার্ট। অলমোস্ট 3 বিঘা জায়গা নিয়ে আমরা একটা ফুডকার্ট তৈরি করেছি। এখানে প্রায় 60টার মতো স্টল আছে আমাদের, এবং বাচ্চাদের বড়দের বিভিন্ন রাইড আছে। একটা সময় যে ছেলেটা সংসার চালাতে হিমশিম খেত, আজ সেই ছেলেটা 500 মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে। নিজ হাতে গড়ে তুলেছে শত শত মানুষের কর্মসংস্থান। অথচ আজও মঈনুদ্দিন নিজেই ভোর থেকে রাত পর্যন্ত কাস্টমারের জন্য পিৎজা বানান। তার কাছে কাজই যেন তার প্রশান্তি হয়ে দাঁড়িয়েছে। মঈনের একটা কথা, যারা বলেন কাজ নেই, তারা আসলে চেষ্টা করেনি। চেষ্টা করলে কাজ আসবেই। আমি চাই আমাদের দেশে যেন কেউ আর বেকার না থাকে। লেখাপড়ার পাশাপাশি ছোট ছোট উদ্যোগ নিলে একদিন বড় কিছু হবেই। আমাদের একটা কথা আছে যে বেকার, আসলে ভাই বেকারত্ব বলে দুনিয়াতে কিছু নাই। আমরা নিজেদেরকে বেকার বানায় রাখি। কিভাবে বানায় রাখি? ধরেন আমি একটা কাজ করতেছি, পাশের একজন লোক বলছে এই কাজ তো এটাই তো, এইভাবে করাটা তো হইতেছে না তোমার, তুমি লেখাপড়া করছো, তুমি এটা করবো এটা করবা। ওই যে ওই লোকের কথা শুনে যে আমরা ডিমোটিভেট হয়ে যাই, যে কারণে কিন্তু আমাদের এখানে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন এই যে কোনো কাজকে ছোট করে না দেখে যখন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, ওইটাই একটা সময় একটা শিল্পে পরিণত হবে, আমি যেটা মনে করি। তার স্বপ্ন এখানেই থেমে নেই। সামনে তিনি আরও ব্রাঞ্চ খুলতে চান দেশের বিভিন্ন জায়গায় ফুড কোর্ট তৈরি করতে, যাতে তরুণরা চাকরির পেছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে। মঈনুদ্দিনের গল্প আসলে শুধুমাত্র একজন পিৎজা বিক্রেতার গল্প নয়, এটা একজন স্বপ্নবাজ মানুষের গল্প, যিনি দেখিয়ে দিয়েছেন সীমাবদ্ধতা আসলে মানুষের মাথার ভেতরের জিনিস। ইচ্ছা থাকলে রাস্তার পাশ থেকেও স্বপ্ন ছোঁয়া যায়। এই গল্পটা আমাদের সকলের, কারণ স্বপ্ন দেখলে পথ মিলে। আলহামদুলিল্লাহ, পিৎজার টেস্ট অনেক ভালো। এর আগেও আমরা অনেকবার খাইছি। এখানকার পিৎজা অনেক অতিরিক্ত চিজ দেওয়া থাকে, যে অন্য কোনো জায়গায় এরকম চিজ দেয় না। এখানে চিজ চিজের জন্য বেস্ট।
সব মিলে মানে পারফেক্ট একটা পিৎজা। আলহামদুলিল্লাহ খুব ভালো পিজাটা খেতে। আমরা এখানে আমাদের ফুল ফ্যামিলি আসছি, আমি, আমার ভাবি, আমার বোন, আমার ছোট বোন, আমার দুলা ভাই। আমরা আরও একবার আসছি, এখন আবার আসছি। আমাদের অনেক ভালো লাগছে খাইতে, এর জন্য আমরা আবার আসছি। সব মিলাই ভালো লাগে। বাইরে আমার ডিয়াবাড়ি থেকে, আমাদের বাসা ডিয়াবাড়ি, তো ওইখানেই প্রথমে বউবাজার ছিল, তো ওইখান থেকে বাইরের সাথে পরিচয়, তো ওই মাধ্যমেই তো বিরিলে আমি একটু ঘুরতে গেছিলাম এই পাশে, তো ওইখান থেকে আসার সময় আমার ওয়াইফকে নিয়ে আসছি, ওনাকে আজকে আগে খাওয়াই দেখাচ্ছি আর কেমন এর হয়। আগে খেয়েছেন? এর আগেও খাইছি, আমরা ডিয়াবাড়ি থেকে খাইছি। পিৎজার মান যদি একটু মান ভালো দেখে আমরা বারবার আসি আর কি। যে আমি তো ফার্স্ট টাইম আসলাম, আমার হাজব্যান্ড এসেছিল এর আগে, তো একটু টেস্ট করেছে, ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বারবার আসার মতো। আচ্ছা আচ্ছা, এইদিকে আসলেই কি এখানে আসা হয় কিনা? আমি 2বার এসেছি, আচ্ছা। মানে বেশি আসা হয় নাই, ওর আসা হয়। আচ্ছা ঘোরা মাঝে মধ্যে ঘুরতে বের হলে আসি আর কি। পেছনের গল্প বলতে গেলে ভাই অনেক সময় লাগবে, কারণ হচ্ছে এটা তো অনেক লং হিস্ট্রি। এটা আমার প্রায় 5 বছর জার্নি, অলমোস্ট 20 থেকে শুরু করে আজকে 25-এর অর্ধেক শেষ অলমোস্ট। জার্নিটা অনেক বড়। আমি আপনাকে পুরো জার্নির গল্পটা একটু শর্ট করে বলি। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এটা হচ্ছে 2018 সাল, তো তখন হচ্ছে একটা জবে ঢুকলাম গ্রুপ অফ কোম্পানিতে। সেই জবে যাওয়ার পরে যে স্যালারিটা আর্নিং হতো আমার, দেখা যাচ্ছে ওরা আমাকে 15,500 টাকা স্যালারি অফার করে নিল। কিন্তু তখন যেটা দেখলাম যে স্যালারি আমার আর্নিং হয় সেটাতে আমি নিজেই চলতে পারি না, তো সাথে আমার ফ্যামিলি কীভাবে চালাবো। তখন কিন্তু আমার দুইটা বেবি, আমি, আমার ওয়াইফ, আমরা 4 জনে এই সিটিতে থাকতাম হচ্ছে বাসা ভাড়া নিয়ে। তো যে স্যালারি পাইতাম ওটাতে আমার বাসা ভাড়ার টাকাই কাভার হতো না। তো তখন চিন্তা করলাম যে এই সিচুয়েশন থেকে বের হয়ে আসার উপায় কীভাবে এটাকে ওভারকাম করা যায়। তো তখন একটু প্ল্যান করলাম যে এই জবের পাশাপাশি আমি অন্য কিছু একটা করি, সেটা কি হতে পারে। এবার খুঁজতে খুঁজতে পিজার প্রতি একটা দুর্বলতা ছিল। একটা সময় আমি চিন্তা করলাম যে তাহলে একটা পিজা শপ আমি দেই। আমার যেদিন মনে আছে, স্পষ্ট মনে আছে, যেদিন আমরা প্রথম দিন দোকান খুলি ওই দিন আমাদের 12,000 টাকা প্লাস সেল হয়েছিল। তো ওই ডে ওয়ান থেকে আমরা মোটামুটি লাভেই ছিলাম, কারণ লস গুনতে হয়নি কখনোই। হ্যাঁ, এইটাই তাদের ধারণা ছিল যে এই পড়াশোনা শেষ করে তুমি এটা কেন করতেছো, এটা তো ধ্বংস টানে আনতেছো তুমি। তো ব্যাপারটা আমি কখনো আমলে নিইনি। আমি চিন্তা করছি যে আমার টার্গেট, আমার স্বপ্ন, আমাকে এটা করতেই হবে। তো একটা পর্যায়ে এখন কিন্তু আমাকে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিচ্ছে। এই যে ফুডকার্টটা তৈরি করেছে এখানে আমার ফ্যামিলি পুরোপুরি সাপোর্ট দিয়েছে, যেমন আমার বড় ভাই, মেজো ভাই, আম্মু, ছোটো ভাই, সবাই মিলে কিন্তু আমাকে অন্যরকম একটা সাপোর্ট দিতেছে এবং তাদের একটা অনুপ্রেরণায় কিন্তু আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমাদের এই ফুডকার্টে প্রায় 60টার মতো দোকান আছে এবং বিভিন্ন রাইড আছে বাচ্চাদের, বড়দের, যেমন নৌকা আছে, বিমান আছে, ট্রেন আছে, জাম্পিং আছে, তারপরে আপনার হচ্ছে হ্যামার আছে, বক্সার আছে, অনেক ধরনের আছে, সেলফ স্ট্যান্ড থেকে শুরু করে সবই আছে এখানে। একটা সময় ভ্যানে পিৎজা বিক্রি করেছেন এবং এখন এতগুলো ফুড কোর্টের মালিক। জি। এই সব মিলে আসলে খুব সহজ ব্যাপার ছিল কিনা? না, বিষয়টা, জার্নিটা কিন্তু কোনোভাবেই কোনো রকম সহজ ছিল না। এটা অনেক জটিল একটা জার্নি পার করে আসছি। তবে এই জার্নির পিছনে অনেকের অবদান আছে, অনেকে আমাকে সাপোর্ট দিয়েছে, অনুপ্রেরণা দিয়েছে। প্রথম দিকের কথা বাদ দিই, কারণ ওই সময়টা সিচুয়েশনটা ছিল অন্যরকম, প্রেক্ষাপটটা তখন অন্য রকম ছিল। যখন এরা বুঝলো যে না আমি আসলে রাইট ট্র্যাকে হাঁটছি, তখন কিন্তু আমাকে অনেকভাবে সাপোর্ট দিয়ে আসছিল। আমি আসলে পরিবর্তন বলতে কোনো পরিবর্তন মনে করি না আমি, কারণ হচ্ছে এটাকে আমি প্রথম দিন থেকে হচ্ছে প্রথমে শখে করা এবং প্রয়োজনও ছিল, শখ প্রয়োজন দুটাই ছিল। কিন্তু যখন এটাকে দেখলাম যে না এটা আমার ক্যারিয়ার করতে হবে, তো তখন থেকে আমি কিন্তু ওই প্রথম দিনের কথা কিন্তু এখনও ভুলিনি। ওইটাই হচ্ছে আমার পুঁজি, মানে প্রথম দিনের যে ব্যাপারটা ছিল ওই ব্যাপারটা নিয়েই কিন্তু আমি আগাইতেছি। এখন যে আমি এই পর্যায়ে আসতে পেরেছি তার জন্য যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি এটা আমি কখনোই মনে করি না। আমার দ্বারা যে আরও 5টা লোকের বা 50টা লোকের, 500 লোকের যে উপকার হচ্ছে, এটা আমি সবসময় নিজেকে অনেকটাই হ্যাপি মনে করি যে না আমি ছোট পরিসরে শুরু করে কিছু একটা করতে পেরেছি। এবং আমার সাথে যারা সাপোর্টে আছে, আমার এখানে কিন্তু আরও 5 জন পার্টনার আছে এই ফুড কোর্টের, তারাও কিন্তু যথেষ্ট হেল্পফুল। তারা, আমরা সম্মিলিতভাবে এটা না করলে হয়তো আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, একার দ্বারা কিন্তু এটা হয়তো সম্ভব হতো না। আমরা সম্মিলিতভাবে এটা করেছি, যদিও আমি আমার যে পিজার বিজনেসটা, P4 পিজাটা আমি নিজেই সামলাই, আর বাকি ফুড কোর্টটা কিন্তু আমরা একটা 5 জনে মিলেই করেছি। সবার সহযোগিতায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এখনো পিৎজা তৈরি করছেন, জি। আর সব মিলে আসলে আপনার কাস্টমার কেমন? আলহামদুলিল্লাহ, অলমোস্ট আমার কাস্টমার অনেক ভালো। আমি যেটা দেখি যে ফুড কোর্টে যদি 15 জন, 20 জন বা 50 জন, 500 জন কাস্টমার যদি ঢোকে, এখানে আমার মেজরিটি পার্সেন্ট কাস্টমার আমার থাকে। আপনার এই যে এই জার্নিটার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম কী ছিল? এমন কিছু ফুড দিয়েছেন কিনা যেটা অন্য কেউ দেয় না, এমন কিছু আছে কিনা আপনার? ব্যতিক্রম বলতে ওরকম ব্যতিক্রম কিছুই ছিল না, কারণ অ্যাজ ইউজুয়াল পিজাই আমি তৈরি করতাম। আমাদের এখানে পিজা পাওয়া যায়, চিকেন পিজা পাওয়া যায়, বিফ পিজা পাওয়া যায়,
এবং কিছুদিন আমরা শুরু করেছিলাম ক্যামেল মিটের পিজা। ইদানিং হচ্ছে ক্যামেল মিটটা পাওয়া যাচ্ছে না দেখে স্টপ রেখেছি, বাট ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে যখন আবার মাংসটা অ্যাভেলেবেল হবে ক্যামেলের পিজাটা আমরা আবার অ্যাভেলেবেল করব। এইখানে ভাইয়া খাবার আমার খাবার বললে ভুল হবে, এখানে যে খেতে আসতেছেন আপনারা যারা খেতে আসেন এখানে খাবারটাও আপনার, টাকাটাও আপনার। এখানে আমি জাস্ট একজন মাধ্যম, আমি জিনিসটা তৈরি করতে পারি, আপনার টাকা দিয়ে আমি আপনাকে খাবার বানিয়ে দিচ্ছি। এখানে আপনার খাবার আপনি খেতে আসেন, আমার খাবার না। সুতরাং এখানে আপনি টাকা দিচ্ছেন, আপনার খাবার আমি সর্বোচ্চ চেষ্টা করব যেহেতু আপনার টাকাটা কোনোভাবেই কোনো কারণে যেন আপনার টাকাটা ওয়েস্টেজ না যায় এবং আপনি প্রপার খাবারটা যেন পান। আমি এই টার্গেট নিয়ে সবসময় আমার এই বিজনেস নিয়ে, এই টার্গেট নিয়ে আমি সবসময় আগাইতেছি। অনুভূতিটা বলতে গেলে হচ্ছে এখানে আমি যে অনেক বড় কিছু করে বলছি ব্যাপারটা এরকম না। এই আমার মাধ্যমে আরও যে 5টা পরিবারের সাপোর্টের একটা ব্যবস্থা হয়েছে, এই জিনিসটাই আমার ভালো লাগে। এছাড়া নিজেকে বড় করে দেখার কিছুই নাই, কারণ আমি না হলেও কেউ না কেউ এই ধরনের কোনো না কোনো কাজ করতো। আমিও কিন্তু কোনো এক সময় কাজ করে আসছি। সেক্ষেত্রে অনুভূতি বলতে ওরকম এক্সট্রা কিছু আমি দেখি না। যে আমার কাছে সবসময় মনে হয় যে হ্যাঁ আমার দ্বারা আরও 10টা ফ্যামিলি উপকৃত হচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগে। সব মিলে খুশি আছেন কিনা? আলহামদুলিল্লাহ আমি হ্যাপি।